এই, কি অবস্থা সবার? তো আজকে আমি পড়তে যাচ্ছি শামসুদ্দিন নওয়াব স্যারের লেখা সুমেরুর আতঙ্ক। এটা প্রথম প্রকাশ হয়েছিল 2006 সালে সেবা প্রকাশনী থেকে। ঘটনার শুরু হচ্ছে সায়েন্স ক্লাসে। তার আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। পুরো বিষয়টা চিন্তা করলে এখন কেমন অদ্ভুত লাগে। যাই হোক, মিস্টার হোয়াইট একদিন আমাকে জিজ্ঞেস করলেন, পানি কোন দুটো উপাদান দিয়ে তৈরি? রবিন, তুমি বলো। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল। পিছন থেকে খিলখিল হাসি শুনতে পেলাম। কিশোর আর মোসা আমার দুর্গতি দেখে হাসছে। ওরা জানে বিজ্ঞানে আমার আগ্রহ কম। জবাব দিতে সময় নিচ্ছি আমি। উত্তর জানা নেই, কি বলবো? রবিন, আমরা কিন্তু জবাবের জন্য অপেক্ষা করছি, বললেন মিস্টার হোয়াইট। অধৈর্য ভঙ্গিতে আঙুলে তাল ঠুকছেন ডেস্কে। আমি দুঃখিত মিস্টার হোয়াইট, মনে আসছে না, দুর্বল কণ্ঠে জানালাম। হাসির শব্দ জোরালো হলো পেছনে। আর কেউ বলতে পারবে? প্রশ্ন করলেন মিস্টার হোয়াইট। রুমের ওপাশ থেকে ঝট করে একটা হাত উঠে গেল শূন্যে। ডলি পার্টন, নতুন ভর্তি হয়েছে। ও সব জানতা, এজন্যেই কেউ পছন্দ করে না ওকে। নতুন ছাত্রী, তাই সব জানতা সহ্য হবে কেন? বলো ডলি। পানি তৈরি হয় হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, বলল ডলি। এর ফর্মুলা হচ্ছে H2O। ইস, জানা প্রশ্নটার জবাব দিতে পারলাম না। আফসোস করলাম মনে মনে। ঠিক, মুখে হাসি জানালেন মিস্টার হোয়াইট। তার মানে সবাই পড়াশোনায় ফাঁকি দিচ্ছ না। ডলি, ক্লাসের পরে অপেক্ষা করো, কথা আছে তোমার সাথে। নিশ্চয়ই মিস্টার হোয়াইট। এবং রবিন আমার দিকে ঘুরে দাঁড়ালেন। মুখের হাসি মুছে গেছে। তুমিও থাকবে। কিন্তু মিস্টার হোয়াইট, ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করতে চেষ্টা করলাম। আজ ছুটির পরে চিয়ার লিডারদের ট্রায়াল আছে। গত 1 সপ্তাহ ধরে অনুশীলন করছি আমি। মনে আশা টিকে যাব, অথচ এখন কিনা। আর কপালটাও এমন আমার, সায়েন্স ক্লাসটাই পড়েছে দিনের শেষ পিরিয়ডে। ওটা পরে হলেও চলবে, থমথমে গলায় বললেন মিস্টার হোয়াইট। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রবিনকে মনে হয় সায়েন্স টিউটর ধরিয়ে দেবেন। ফুট কাটলো মোসা। চাপা গলায় হেসে উঠল কিশোর আর মোসা। আমার অবশ্য হাসি পেল না। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল সার বেঁধে। একটু পরে ঘরে রইলাম শুধু আমরা তিনজন, মিস্টার হোয়াইট, ডলি আর আমি। মিস্টার হোয়াইটের ডেস্কের সামনে দাঁড়িয়ে রয়েছি। ক্লাসের সবাই সায়েন্স প্রজেক্টের জন্য জুটি বেঁধেছে। শুধু তুমি বাকি ডলি। অথচ সময় আছে আর মাত্র 2 সপ্তাহ, বললেন মিস্টার হোয়াইট। কে যাবে এই নতুন মক্কেলের সঙ্গে জোর বাঁধতে? পরনের পোশাকের দিকে পর্যন্ত দৃষ্টি নেই ওর। যাচ্ছে তাই একটা কিছু গায়ে চড়িয়ে চলে আসে। মোদ্দা কথা, বিরক্তিকর একটা মানুষ। কাজেই আমি চাই, কথার খেই ধরলেন মিস্টার হোয়াইট, তোমরা একসাথে কাজটা করো। যেহেতু ডলি সায়েন্সে ভালো আর তুমি কাঁচা, তাই ওর সঙ্গে থাকলে তোমার উপকার হবে। তাছাড়া ডলি নিজেই আমাকে তোমার কথা বলেছে। শেষের কথাগুলো বললেন তিনি আমার উদ্দেশ্যে। হাসবো না কাঁদবো বুঝে পেলাম না। 7-5 ভেবে মাথা ঠান্ডা রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কিন্তু মিস্টার হোয়াইট, আমি তো ইতিমধ্যেই পার্টনার খুঁজে নিয়েছি। কিশোর পাশা আর আমি পার্টনার। আশা করলাম আলোচনাটার এখানে ইতি ঘটবে। কিন্তু বিধি বাম। মিস্টার হোয়াইট আমার দিকে চেয়ে স্মিত হাসলেন। না রবিন, বললেন তিনি, আমি একটু রদবদল করে দিচ্ছি। কিশোরকে অন্য দুজনের সাথে অ্যাসাইনমেন্ট দেবো বলে ঠিক করেছি। তোমার নতুন পার্টনার এখন থেকে ডলি। হায় খোদা, টিটকিরির জেলায় তো টিকতে পারবো না। ডলির সঙ্গে এতটা সময় কাটালে বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে কি তামাশাটাই না করবে। ডলির সঙ্গে সায়েন্স প্রজেক্টে কাজ করার অর্থ হচ্ছে ছুটির পর বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ। সেজন্যই তো কিশোরকে বেছে নিয়েছিলাম, একসঙ্গে যাতে সময়টা কাটাতে পারি, সে ওর বাড়িতে হোক কিংবা আমার। তাছাড়া আমার চেয়ার লিডিং এর কি হবে? এ সপ্তাহে যদি যোগ দিতে নাও পারি, আগামী সপ্তাহে তো দিতেই হবে। অথচ ডলির সঙ্গে জুটি বাঁধতে হচ্ছে বলে আমার সমস্ত উৎসাহ উদ্দীপনা স্রেফ উবে গেছে। আর কি আগ্রহ ফিরে পাবো আমি? ক্লাসে এত ছেলে মেয়ে থাকতে ডলি কিনা আমার কপালেই জুটল। হঠাৎই একটা চিন্তা ঘাই মারলো মাথায়। ডলি আমাকে সঙ্গী করতে চাইলো কেন? ওর সঙ্গে তো কিছুতেই মিল নেই আমার। ব্যাপারটা কি?
অসহ্য লাগছে বলে উঠলাম। ডিনার টেবিলে বাবা মা আর ববের সঙ্গে বসে আছি। বব আমার চাচাতো ভাই, আমাদের এখানে কদিনের জন্য বেড়াতে এসেছে। আমি তো অসহ্য লাগার কিছু দেখছি না। মুখ ভর্তি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বলল বব, ওর সঙ্গে থাকলে তোমার গ্রেড বেটার হবে। ববের ধারণা সে সব বিষয়ে হাফেজ, ইদানিং ড্রাইভিং লাইসেন্স পেয়েছে কিনা। ঠিক সাইজান হলো মা, সায়েন্সে ভালো করার এই সুযোগ, তোর পার্টনার যেহেতু পাকা। গোটা ক্লাস আমাকে নিয়ে হাসাহাসি করবে, খেদের সুরে বললাম। এই ডলি পার্টনারটা একটা হাদা, কাপড় চোপড়ের দিকে খেয়াল নেই, ঠিক মতো চুলও বাঁধে না। হাদা হলে সায়েন্সে এত ভালো হয় কি করে? বাবার প্রশ্ন। লেটুস ও টমেটো সালাদ তুলে নিল। যার খুশি হাসুক গে, বলল মা, তোর গ্রেডিং তো ভালো হবে। কিন্তু ওকে তো কেউ দেখতে পারে না, অনুযোগ করলাম। ওর সাথে মিশলে আমার পপুলারিটি নষ্ট হবে। কি কাপড় পরলো, কিভাবে চুল বাঁধলো সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, মা জানালো। আমি তো দেখতে পাচ্ছি যে জুটি বাঁধলে বরং তোদের দুজনের জন্যই ভালো হবে, বাবা বলল। ডলি তোকে সায়েন্সে হেল্প করবে, আর তুই ওকে শেখাবি সবার সঙ্গে কিভাবে মিশতে হয়। আমার পরিবার খুব আনন্দ পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। আমার জায়গায় তোমরা থাকলে হাসতে পারতে না, মুখ গোমড়া করে বললাম। মিশলেই টের পাবে, ওরা খারাপ মানুষ না, জানালো বব। ওর ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমার, নিঃসঙ্গ টাইপের ছেলে, তবে অস্বাভাবিক মনে হয়নি। কথাবার্তায় যা বুঝলাম, সায়েন্সে ওর খুব আগ্রহ। পুরো পরিবারটাই মনে হয় এরকম। জন পার্টন, মা বলে উঠল। আমি তো চিনি ওকে, চিড়িয়াখানায় স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে সার্ভিস দিচ্ছে। শান্তশিষ্ট, তবে খুব ভালো ছেলে। মা রকি বিচ চিড়িয়াখানার একজন অফিসিয়াল। তোরা কি প্রজেক্টে কাজ করবি, কিছু ঠিক করেছিস? বাবা জানতে চাইল। না, জানালাম। কাল বিকাল 3টায় স্কুল লাইব্রেরিতে দেখা হবে, তখন আলোচনা করে ঠিক করে নেব। এর মানে চেয়ার লিডার ট্রাই আউটের দ্বিতীয় দিনটা মিস করছি আমি। দীর্ঘশ্বাস ফেলে বললাম। আগামী সপ্তাহে ফাইনাল বাছাই, আমার সমস্ত প্র্যাকটিস বৃথা গেল। এবার মিস করলে আগামী বছরের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। সায়েন্স প্রজেক্টে কাজ শুরু কর, বলল বাবা। দেখবি চেয়ার লিডার দলেও চান্স পেয়ে গেছিস, আমরা তখন ধুমধাম করে সেলিব্রেট করব। সত্যি? মুখ তুলে চেয়ে বললাম। সারাদিনে এটাই সবচেয়ে বড় সুখবর। হঠাৎ দলের সঙ্গে কাজ করাটাকে অতটা অসহ্য মনে হলো না। প্রজেক্টের জন্য ধারণা পাওয়া অত সহজ হবে না, মা বলল। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, সৌৎসাহে বলে উঠল বব। আজকাল তো তুমি চুল নিয়ে খুব গবেষণা করছো, এক কাজ করলে কেমন হয় বলো তো? এমন এক সায়েন্টিফিক প্রোডাক্ট আবিষ্কার করে ফেলো যেন তোমার চুল সারা জীবন এভাবেই থাকে। হেসে উঠল বাবা মা ও বব। বোকার মতো কথা, বললাম। হেয়ার স্টাইল চেঞ্জ করতে চাইলে তখন কি হবে? বাদ দে, বলল বাবা। ডলিরা থাকে কোথায় রে? 14 নম্বর মিস্টি ক্যানিয়ন রোডে। সহসা বাবার মুখ থেকে হাসি উবে গেল, ছুরি কাঁটা চামচ সব নেমে গেল টেবিলে। কি ব্যাপার বলো তো? সবার উপর দৃষ্টি বুলিয়ে নিলাম। মিস্টি ক্যানিয়ন রোড, মা বলল। জায়গাটা কি পুরনো গ্রানাইট ব্রিজ পেরিয়ে খালের ওপারে? তাতে কি হলো? কেউ ওখানে থাকে বলে তো শুনিনি কখনো। তাই নাকি? মেরুদণ্ড বেয়ে শীতল এক স্রোত নেমে গেল, কেন? আমি যদ্দূর জানি, বলল মা, ব্রিজের ওপারে জন্তু জানোয়ারের কবরস্থান ছাড়া আর কিছু নেই। অ্যানিম্যাল সিমেট্রি? অমন একটা জায়গায় লোকে বাস করতে যাবে কেন? শহরে তো বাড়ির কোনো অভাব ছিল না। পার্টনরা সব ছেড়ে ছুড়ে ওরকম এক নির্জন এলাকা বেছে নিল কোন যুক্তিতে? অবশ্যই এতে ডলের নিশ্চয়ই হাত ছিল না। সিদ্ধান্ত যা নেওয়ার ওর বাবা মাই নিয়েছেন। তার মানে কি ওরা উদ্ভট একটা পরিবার? বিভিন্ন জন্তু জানোয়ারের পশমের পার্থক্য নিয়ে কাজ করতে পারি আমরা, বলল ডলি। কে জানে, বললাম। এখানে অত জন্তু জানোয়ার পাবো কোথায়? স্কুল লাইব্রেরির এক টেবিলে বসেছি দুজনে। আধ ঘন্টা ধরে আলাপ চলছে কোন প্রজেক্টে কাজ করব তাই নিয়ে। আমাদের সামনে ছড়িয়ে রয়েছে অনেকগুলো বইপত্র। আমি সামান্য অস্বস্তি বোধ করছি।
যে প্রসঙ্গই তুলছি ডলি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে জন্তু জানোয়ারের পশমের দিকে নিয়ে যাচ্ছে। জন্তু জানোয়ারের পশমের প্রতি তোমার তো আগ্রহের কারণ কি? বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। ফারকোটের ফ্যাক্টরি খুলবে নাকি? খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে ডলি, চুপ হয়ে রইল। কয়েকটা বই নিয়ে চলো আমার বাসায়, অবশেষে প্রস্তাব করলো ওখানে আলোচনা করা যাবে। একটু পরে স্কুল বিল্ডিং ত্যাগ করলাম আমরা, এগোচ্ছি বড় রাস্তার উদ্দেশ্যে। পাশের মাঠ দিয়ে যাচ্ছি, মুসা নাম ধরে ডাকলো। রবিন, কেমন চলছে সব? চেঁচিয়ে জিজ্ঞেস করলো। ওর আর কিশোরের পরনে চেয়ার লিডারের পোশাক, তার মানে ওরা দলে সুযোগ পেয়ে গেছে। খারাপ না, পাল্টা চেঁচালাম। পরস্পর মুখ তাকাতাকি করলো ওরা। টের পেলাম নির্ঘাত আমার জন্য দুঃখ করছে মনে মনে। আগামী সপ্তাহে দলে ঢোকার চেষ্টা করব জানালাম। শিওর, বলে উঠল কিশোর। গুড লাক রবিন, বলল মোসা। বড় রাস্তায় পৌঁছে গেছি আমরা, গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে। তুমি খুব পপুলার, বলল ডলি। আমাকে কেন জানি কেউ পছন্দ করে না। যেখানেই থেকেছি কোথাও বন্ধু জোটেনি। কোথায় কোথায় থেকেছো তোমরা? ইতস্তত করলো ডলি। তেমন বিশেষ কোথাও না, আবছাভাবে বলল। আমরা সাধারণত গরম এলাকায় থাকতে চাই। ওর দিকে ঘুরে তাকালাম। গরম এলাকায় থাকতে চাই মানে? অদ্ভুত কথা, তোমরা কি পাখিদের মতো জায়গা বদলাও নাকি? হেসে বললাম। চোখা চাউনি হানলো ডলি। এত হাসির কি আছে? জবাব চাইল। প্রাণীদের জায়গা বদলানোর কারণ আছে। গরম ওদেরকে বাঁচিয়ে রাখে, ঠান্ডা মেরে ফেলে। আলোচনাটা কেমন ঘোরালো হয়ে উঠছে। প্রসঙ্গটা বাদ দিতে চাইলাম আমি। আমরা এখন কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলাম। 4 নম্বর বাস ধরতে হবে, জানালো ডলি। তাহলে আমার বাসার কাছে নামিয়ে দেবে। কমিট অপেক্ষার পর 4 নম্বর বাস এলো। বাসে উঠে স্কুল পাস দেখালাম আমরা। পিছনের সিটে 2টা সিট দখল করলাম। খানিক পরে শহর ছাড়িয়ে শহরতলির উদ্দেশ্যে চলল বাস। সহযাত্রীর সংখ্যা খুবই কম এখন। বসার পর থেকে একটি শব্দ উচ্চারণ করেনি ডলি। জানালা দিয়ে বাইরে চেয়ে আছে, গভীর চিন্তামগ্ন। ওর দিকে চকিতে একবার নজর বুলিয়ে নিলাম। অসম্ভব ফ্যাকাশে গায়ের চামড়া, ঘাড় চোয়াল ও গালের শিরা উপশিরাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। সাদা মলিন চামড়ার নিচে চিকন নীলচে রেখা। এবং এ সময় প্রথমবারের মতো ওর কানের দুলটা চোখে পড়ল আমার। ছোট্ট জিনিসটা কি দিয়ে তৈরি চিনতে পারলাম না। ক্ষীণ দুটি ছড়াচ্ছে যেন ওটা থেকে। ভালুক কিংবা অন্য কোনো বন্যজন্তুর আকার নিয়ে বানিয়েছে। চুলটা খুব সুন্দর, সপ্রশ্ন কণ্ঠে বললাম। ঝট করে চুল টেনে এনে কান ঢাকলো ডলি। সাধারণ জিনিস, বলল ডলি, মা দিয়েছে। মাথা নাড়লাম শুধু, মুখে কিছু বললাম না। একটু পরে আবিষ্কার করলাম বাসে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কথাটা বলার জন্য জলের দিকে ফিরে চাইলাম, কিন্তু মুখ খোলার আগেই থমকে গিয়ে একদৃষ্টে চেয়ে রইলাম। ওর চুল সরে গিয়ে কান বেরিয়ে পড়েছে আবার। আমি ওর পাশে বসে আছি এতক্ষণ ধরে। দুলের প্রশংসা করার পর থেকে ওকে একবারও কানের কাছে হাত নিতে দেখিনি। রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। দুলটা নেই, ও সরায়নি। বাসের মেঝেতে দৃষ্টি ফেললাম, নেই। ডলির দিকে মুখ তুলে চাইলাম, দুলটা স্রেফ হাওয়া হয়ে গেছে। গাছপালা ছাওয়া নিরিবিলি এক রাস্তায় আমাদেরকে নামিয়ে দিল বাস। বাতাসে ঠান্ডা আর কুয়াশার মতো ভেজা ভাব। আশেপাশে মানুষজন নেই, কোনো বাড়িঘরও চোখে পড়ল না। তুমি এখানেই থাকো বুঝি? এসো, বলল। রাস্তা ধরে হেঁটে মোড় ঘুরে এক ধুলোময় গলিতে ঢুকে পড়লাম আমরা। তারপর ছোট এক সবুজ ঝিবি চড়াই বেয়ে আরেকটা পায়ে চলা কাদা প্যাচপ্যাচে গলিতে নেমে এলাম। খানিক পরে এক রাস্তায় বেরিয়ে এসে দেখি সামনেই সেই গ্রানাইটের ছোট সেতুটা। ডলিকে অনুসরণ করে সেই সেতুতে উঠলাম। কুয়াশা আরো ঘন হয়েছে এখন। খুব কুয়াশা তো এখানে, মন্তব্য করলাম। হ্যাঁ, বলল। খাড়ির পানির সাথে বাতাস মিশে এমনটা হয়। মাথা ঝাঁকালাম। ওর ব্যাপারটায় যুক্তি আছে। একটু পরে সেতু পেরিয়ে আরেকটি নোংরা গলিতে পা রাখলাম।
নিচের দিকে চেয়ে দেখি কাদা লেপ্টে নীলচে সাদা স্নিকার্স কাদাতে বাদামি রূপ ধরেছে। চারধারে দৃষ্টি বুলিয়ে দিলাম। সেতু পেরোনো মাত্র কুয়াশা মিলিয়ে গেছে, কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই। আমরা এখন এক মাঠের পাশ দিয়ে হাঁটছি। কাঠ ও পাথরের খুদে খুদে মার্কার বেরিয়ে আছে মাটি ফুঁড়ে। কি এটা? প্রশ্ন করলাম। পশুদের গোরস্থান, জানালো ডলি। লোকে তাদের পোষা জানোয়ারদের এখানে কবর দিত। এখন অবশ্য চিড়িয়াখানার জন্তু আর বেওয়ারিশ কুকুর বেড়ালদের কবর দেওয়া হয়। জনবিরল কবরস্থানের দিকে চেয়ে রইলাম আমি। কাছেই বেশ কটা সদ্য খোঁড়া গর্ত দেখা গেল। আরো লাশ আসবে মনে হয়, বললাম। ডলি জবাব দিল না, তার বদলে ঢিবিটার উল্টো দিকে আঙুল তাক করলো। ওখানে আমার বাড়ি, জানালো। দৃষ্টি মেলে দিয়ে চোখ পিটপিট করলাম। প্রাচীন বাদামি কাঠের এক বেড়ার ওপাশে বাড়িটা দাঁড়িয়ে, 3 তলা। অন্ধকার জানালা দেখা যাচ্ছে প্রত্যেকটি তলায়। বাড়িটার দিকে এগোবার সময় টের পেলাম বহুদিন রং করা হয় না। সামনের বারান্দায় ওঠার সিঁড়ির ধাপগুলো ক্যাচকুচ শব্দে প্রতিবাদ করে উঠল। হরর ছবিতে এ ধরনের বাড়িতেই ভুতুড়ে সব কাণ্ড কারখানা ঘটে। বাসায় কেউ নেই বলে তালায় চাবি ঢোকালো ডলি। নিশ্চিন্তে কাজ করতে পারবো। বাহ, চমৎকার! ভুতুড়ে এক বাড়িতে মানুষজন কেউ নেই, কি খুশির কথা। কিন্তু ভিতরে পা রেখে অবাক হয়ে গেলাম। আমি এমনটা আশা করিনি। প্রকাণ্ড লিভিং রুমটা প্রায় ফাঁকাই বলা যায়। শুধু একটা সোফা, গোটা কয়েক চেয়ার, আর ও প্রান্তের দেয়ালে একটা আয়না। আলো কিংবা প্রদীপ জ্বলতে দেখলাম না, তবে ঘরটা বেশ আলোকিত। দেয়াল ভেদ করে আলোর আভা বেরোচ্ছে যেন। এখনই আসছি, বলল ডলি। ত্রস্ত পায়ে ঘর ত্যাগ করল। চারপাশে দৃষ্টি বোলালাম। দেয়ালের রং চুটে গেছে, কিন্তু এই রহস্যময় আলোটা আসছে কোত্থেকে? এ সময় ডলি ফিরে এলো, 2 হাতে 2টো কাপ। এই নাও, বলে ধোয়া ওঠা একটা কাপ এগিয়ে দিল আমার দিকে। কি এটা? গরম কোকো, তোমার ভালো লাগবে ভেবে নিয়ে এলাম। হট চকলেট আমার ভালো লাগে, বললাম। ডলি কথাটা তোলার পর মনে হচ্ছে আমার বাড়িটার ভিতরে কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। 2 চেয়ারে বসলাম আমরা। ডলি আমাকে কাপে চুমুক দিতে দেখলো। ঠিক মতো গরম হয়েছে তো? দারুণ টেস্ট হয়েছে। তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি তো, বলে কাপে চুমুক দিল। তবে এক মুহূর্তের জন্য আমার কিংবা কাপের উপর থেকে দৃষ্টি সরল না ওর। এবার প্রজেক্টটা নিয়ে আলাপ করা যাক, বললাম। হাতে সময় বেশি নেই, আর মিস্টার হোয়াইটও জানতে চাইবেন আমরা কি আইডিয়া বাছাই করেছি। কি ব্যাপার রবিন? আচমকা প্রশ্ন ছুড়ে দিল ডলি, বিস্ফারিত চোখে আমার দিকে চেয়ে। মানে? পাল্টা বললাম। ও আচ্ছা, গাল চুলকাচ্ছিলাম বলে প্রশ্নটা করেছো, তাই না? তোমার গালে কি হয়েছে? বলল ডলি। আয়নায় দেখে এসো। শটান উঠে দাঁড়িয়ে দেয়াল আয়নার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। ঝুঁকে পড়ে প্রতিচ্ছবি দেখলাম এবং পর মুহূর্তেই সভয়ে পিছু হটলাম। মুখ দিয়ে আগ জাতীয় অস্ফুট শব্দ বেরিয়ে এসেছে। এবার ধীরে সুস্থে সামনে ঝোঁক দিলাম। আমার ডান গালে, ডান চোখের ঠিক নিচে গজিয়ে উঠেছে এক গোছা পশম। নিশ্চয়ই এর কোনো কারণ আছে, বলল ডলি। হাতে কাঁচি ওর। গাল থেকে পশমটুকু ছেটে ফেলে দিল। গাল আবার আগের মতো মসৃণ, চুলকানিটাও দূর হয়েছে। এর কারণ কি? তুতু করে বললাম। আমি মাইনে রেখে যাচ্ছি নাকি? হেসে উঠল ডলি। কি যে বলো! পশমের গোছাটা আমার দিকে বাড়িয়ে দিল। স্পর্শ করলাম। নরম আর লোমশ, ভালুক কিংবা নেকড়ের লোম হতে পারে। ওটা আমার মুখে গজালো কিভাবে? জবাব চাইলাম। আবার হবে না তো? আমার ভাইয়ের ঘরে দারুণ একটা মাইক্রোস্কোপ আছে। আজ রাতে ওটা দিয়ে গোছাটা পরীক্ষা করে দেখব, কালকে রেজাল্ট জানতে পারবো। একটা অনুরোধ। কি? স্কুলে কাউকে কথাটা বলো না। আমাকে অতিষ্ঠ করে তুলবে যদি জানে যে আমার মুখে পশম গজিয়েছে। ভেবো না, আশ্বস্ত করলো ডলি। কারো সাথে আমার খাতির থাকলে তবেই তো বলবো আমি, তা না? আমার সাথে কারো খাতির নেই। যাক, ডলির ভাগ্যিস বন্ধু বান্ধব নেই। দেখা যাচ্ছে এটা একটা ভালো দিক।
সদর দরজা এ সময় হঠাৎই হাট হয়ে খুলে গেল। লম্বা লিকলিকে এক ছেলে ঘরে প্রবেশ করলো, ববের বয়সী। হাই ডলি, চলে এসেছি। হাই জন, এ আমার ক্লাসমেট রবিন। রবিন, ও আমার ভাই জন। হাই জন, আমার ভাই ববের সাথে তোমার পরিচয় হয়েছে শুনেছি। তাছাড়া মা বলল তুমি নাকি চিড়িয়াখানার কাছে সাহায্য করো। হ্যাঁ, বলল জন, ববের সঙ্গে পরিচয় হয়েছে আমার। মা কিংবা চিড়িয়াখানার কথা মুখে আনলো না ও। ওর দিক থেকে দৃষ্টি ফেরাতে পারলাম না। ডলির মতো জনের গায়ের চামড়াও মলিন আর পাতলা। কফিন দূর থেকেও ঘাড় ও মুখের নীলচে শিরাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। জনও আমার দিকে একদৃষ্টে চেয়ে। তাড়াতাড়ি গালে হাত চাপা দিলাম। দু একটা পশম এখনো রয়ে গেছে কিনা বুঝতে পারলাম না, সেজন্যই হাত চলে গেছে। অদ্ভুত, দৃষ্টি নিবদ্ধ রেখে বলল জন। কি জানতে চাইলাম। আমার মাথার দিকে লক্ষ্য রেখে কয়েক পা এগিয়ে এলো জন। তোমার চুলগুলো খুব সুন্দর, ন্যাচারাল নাকি রং টং মেখেছ? আমি জবাব দেওয়ার আগেই হস্তক্ষেপ করলো ডলি। রবিনের চুল নিয়ে গবেষণার কথা পরে বললেও চলবে, বলল। তারপর জনকে আলতো ঠেলা দিল। ব্যাপারটা অদ্ভুত লাগলো আমার চোখে। জনকে তাড়াতে চাইছে কেন? হলওয়ের দিকে পা বাড়িয়েছে জন। রবিনকে ড্রিঙ্ক দিয়েছিলে? হ্যাঁ, কোকো খাইয়েছি, জানালো ডলি। পছন্দ করেছে? বোনের দিকে দৃষ্টি স্থির জনের। অবশ্যই। ডলিও এক দৃষ্টিতে চেয়ে ভাইয়ের মুখের দিকে। আমি কি ভুল দেখলাম, নাকি সত্যি সত্যি মৃদু হাসি বিনিময় হলো ওদের মধ্যে? জন বেরিয়ে গেল কামরা ছেড়ে। ডলি আমার দিকে ঘুরে দাঁড়ালো। মা শিগগিরই ফিরবে, তখন মায়ের সঙ্গে ডিনার বানাতে হবে। কাজেই কাজটা এখনই সেরে ফেলা যাক। গুড। চেয়ারে বসে পড়লাম আমরা। একটা বই তুলে নিতে হাত বাড়ালাম। বইয়ের দরকার আছে বলে মনে হয় না, বলল ডলি। দরকার নেই? ভুরু কুচকে বলে উঠলাম। তাহলে আইডিয়া আসবে কোত্থেকে? আসবে আসবে। কিভাবে? আমরা এক্সপেরিমেন্টের জন্য নিজেদের ব্যবহার করব, জানালো ডলি। ওর কথাগুলো আমার ভালো লাগলো না। নিজেদের ব্যবহার করব মানে? শেষে তো ডক্টর জেকিলের দশা হবে আমাদের। ডক্টর জেকিল নিজের তৈরি আজব এক কেমিক্যাল পান করে মিস্টার হাইডের মতো দানবে পরিণত হয়েছিলেন। না, গতিক মোটেও সুবিধা ঠেকছে না। না, সেরকম কিছু করার কথা বলছি না, বলল ডলি। মানুষের চুলের গ্রোথ নিয়ে কাজ করতে পারি আমরা। আবার সেই চুল, এরা কি এছাড়া আর অন্য কোনো কিছু বোঝে না? ভাইটাও তো এসেই আমার চুল নিয়ে পড়লো। দেখো, আমার গালে হঠাৎ করে লোম গজিয়েছে বলে নিজের উপর এক্সপেরিমেন্ট করতে রাজি নই আমি। প্রতিবাদ করে বললাম। করতে হবে না, আশ্বাস দিল ডলি। কিন্তু ভেবে দেখো, আমরা নিজেদের চুল সম্পর্কে কত কম জানি। চুল কি জিনিস আমরা কি জানি? কিংবা কিভাবে জন্মায়? চুল নিয়ে গবেষণা করে কত কিছু জানার আছে, বিশেষ করে তোমার চুল। আবার আমার চুল? আমার চুল কেন? তোমার কিংবা জনের চুল কি দোষ করলো? আমাদের চুল তো যা তা, গোটা পরিবারেরই। দেখছো না কিরকম সরু সরু চুল? অথচ তোমারগুলো কেমন ঘন আর সুন্দর, গবেষণার জন্য একেবারে আদর্শ। নিজের অজান্তেই চুল স্পর্শ করলাম। আমার চুল আবহাওয়ার সঙ্গে তাল রেখে পাল্টায়। খানিকটা গুমট আর মেঘলা আজ, তাই আমার চুল কোকড়া ঢেউ খেলানো দেখাচ্ছে। রোদ ঝলমলে পরিষ্কার দিনে অনেক মসৃণ দেখায়। তোমার চুলের গঠন এক একদিন এক এক রকম, বলল ডলি। ও কি মন পড়তে পারে নাকি? হ্যাঁ, স্বীকার করলাম। তবেই বোঝো, বলল। গবেষণার জন্য আর কি লাগে? তা অবশ্য। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এক ছুটে লিভিং রুম ছেড়ে বেরিয়ে গেল ডলি। চেয়ারে বসে রইলাম আমি। ঘটনা ঘটে চলেছে খুবই দ্রুত গতিতে। অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করারও সুযোগ পেলাম না আমি। হঠাৎই গালটা চুলকে উঠলো আবার। চুলকালাম, তবে ঈশ্বর সহায় আঙুলে কিছু ঠেকল না। এসো শুরু করা যাক, বলল ডলি। ফিরে তাকালাম। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে ও, হাতে ওর ইয়া বড় এক কাঁচি। আগে কখনো এত বড় কাঁচি দেখিনি। কি করছো তুমি? চিৎকার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালাম।
এক গোছা চুল কাটবো? এক গোছা? পুরো মাথাটাই তো কেটে ফেলা যাবে ওটা দিয়ে। অন্য কোনো কাজই পেলাম না। তুমি এত আপসেট হচ্ছ কেন? গোড়া থেকে অল্প কয়েকটা একটু কেটে নেব। প্রতিদিন লক্ষ্য রাখবো কতখানি করে বাড়ে। 10 দিন পর যেটুকু কাটবো তার চেয়ে আজকেরটুকু ছোট হবে। তাতে কি? কঠোর চোখে চেয়ে রইলাম ওর মুখের দিকে। তাতে বোঝা যাবে মানুষের চুল স্বাভাবিকভাবে কি পরিমাণ বাড়ে। চুলের গঠন বিচার আর বিশ্লেষণ করতে পারবো আমরা। আজকের চুলের সঙ্গে 10 দিন পরের চুলের রং মেলে কিনা জানা যাবে। পানি কিভাবে চুলকে এফেক্ট করে তাও জানতে পারবো। রোদে এক গাছি চুল রেখে দিলে কি দাঁড়াবে? রবিন, তোমার চুল থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আমার তা মনে হয় না। কেন? কারণ পরীক্ষাটা আমাদের দুজনে মিলে করার কথা ছিল, অথচ এখন আমার নিজেকে একটা গিনিপিগ বলে মনে হচ্ছে। হেসে ফেললো ডলি। গবেষণাটা তো আমরা দুজন মিলেই করছি, তুমি শুধু কাঁচামালটা সাপ্লাই দিচ্ছ। এর খানিক পরে এক মহিলা লিভিং রুমে প্রবেশ করলেন। উনি ডলির মা। ডলি পরিচয় করিয়ে দিল। মিসেস পার্টনের দিকে চেয়ে রইলাম আমি। গায়ের চামড়া চুল অবিকল ডলি আর জনের মতো। এও খেয়াল করলাম ডলির মতো ইয়ারিং তার কানেও। কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ল তার হাতের প্লাস্টিকের প্রকাণ্ড ব্যাগটা। ভিতরে নিশ্চয়ই বড়সড় কিছু একটা আছে। ডলি, কাজ সেরে কিচেনে চলে এসো, বললেন মিসেস পার্টন। আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ডিনার তৈরি করবে? প্রশ্ন করলাম। মাথা ঝাঁকালো ডলি। ওকে, বললাম। আমারও বাড়ি ফেরার সময় হলো। বাস স্টপ পর্যন্ত পৌঁছে দেব? দরকার নেই, একাই যেতে পারবো। মনে আছে, বলে সদর দরজার উদ্দেশ্যে পা বাড়ালাম। হঠাৎই থমকে দাঁড়িয়ে ডলির উদ্দেশ্যে ঘুরলাম। একটা কথা। কি? তোমরা ওই ইয়ারিংগুলো কোথা থেকে কিনেছ? আমি মার জন্য কিনবো। ডলির মুখের চেহারায় মুহূর্তের জন্য ক্রোধের ছায়া খেলে যেতে দেখলাম। ওগুলো এখান থেকে কেনা হয়নি, এখানে পাবে না। সদর দরজা খুলে দিল। কালকে দেখা হবে রবিন। শিওর, বললাম। তবে মনে মনে ঠিক করে ফেলেছি কালকে কি করব আমি। সোজা মিস্টার হোয়াইটের কাছে গিয়ে তাকে জানাবো আমাকে যাতে অন্য পার্টনার দেন। কালকে ছুটির পর আবার এখানে চলে আসবো আমরা, বলল ডলি। প্রজেক্টের প্রোগ্রাম সেট আপ করতে হবে। কালকে দেখা হবে, বললাম। ডলি দরজা লাগিয়ে দিল। কাদাময় গলি ধরে হাঁটছি। শীঘ্রই কবরখানার পাশে চলে এলাম। দুজন গ্রাউন্ডস কিপারকে দেখলাম বেড়ার কাছে দাঁড়িয়ে খোলা এক কবরের সামনে। এমন অদ্ভুত কাণ্ড জীবনেও দেখিনি, একজন বলল। আমিও, সাই দিয়ে বলল অপরজন। কৌতূহল চাপতে না পেরে থেমে দাঁড়ালাম। মাফ করবেন আমাকে, আমাকে কি বলা যায় যে কি নিয়ে কথা বলছেন আপনারা? লোক দুটো আমার দিকে ফিরে তাকালো। আজ বিকেলে একটা নেকড়ে ছানাকে কবর দিয়েছিলাম, বলল প্রথমজন। তারপর? কবর পরীক্ষা করতে এসেছি মার্কার দেব বলে, এসে এটা পেলাম, অপরজন জানালো। বেড়া ভেদ করে কবরটার নিচে দৃষ্টি রাখলাম, খালি। ঘটনাটা কি হতে পারে? প্রশ্ন করলাম। কেউ নিশ্চয়ই আমাদেরকে কবর দিতে দেখেছিল, আমরা চলে যাওয়ার পর এসে তুলে নিয়ে গেছে। মরা নেকড়ে ছানা কার কি কাজে আসবে? প্রশ্নটা না করে পারলাম না। তা তো জানি না বাছা, জবাব এলো। তবে দুনিয়ায় তো আজব মানুষের অভাব নেই। বাড়ি ফিরে দেখি মা বাবা দুজনেই কিচেনে ডিনার তৈরিতে ব্যস্ত। মাকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছে। কি হয়েছে মা? চিড়িয়াখানায় আজকে একটা বিশ্রী কাণ্ড ঘটেছে, মা জানালো। আমাদের একটা হেলদি নেকড়ে হঠাৎই কোনো কারণ ছাড়া মারা গেছে। আমরা ধারণা করছি বিষ খাওয়ানো হয়েছে। নাও হতে পারে, বলল বাবা। একটা নেকড়ে ছানাকে কে বিষ খাওয়াতে যাবে? তাছাড়া স্টাফরা ছাড়া ওটা ধারে কাছেও তো কেউ ভিড়তে পারবে না। তা ঠিক, বলল মা। আজকে ওখানে বেশি কেউ ছিল না, ছিলাম শুধু আমি, ডাক্তার জামন আর জন পার্টন। জন পার্টন? ও তো ডলির ভাই, বলে উঠলাম। ও ছিল ওখানে? হ্যাঁ, ঝাটপাট ওই তো দিয়েছে, সব গোছগাছ করেছে। ও কি নেকড়েটার আশেপাশে গেছিল? একা কিছুক্ষণ ছিল ওটার কাছে? মা আমার দিকে চাইলো। জানি না,
হয়তো যেতে পারে। কেন রে? এমনি। আর কথা বাড়ালাম না আমি। ডলির অদ্ভুত ভাইটার সঙ্গে মরা প্রাণীটার যোগসূত্র থাকতেও পারে। সহসা ডোরবেল বেজে উঠল। এই সময় আবার কে এলো? মা বলে উঠল। আমি দেখছি, বললাম। দরজা খুলে দেখি কেউ নেই। রবিন মিলফোর্ড আধার ভেদ করে ভেসে এলো ফিসফিসে এক কণ্ঠস্বর। ডান দিকের ঝোপে থেকে শব্দটা এসেছে বলে মনে হলো। কে ওখানে? রবিন মিলফোর্ড, তোমার সামনে মাত্র বিপদ। হিসিয়ে উঠল কণ্ঠস্বরটা। পার্টন পরিবারের অভিশাপ থেকে সাবধান, বিশেষ করে ডলি পার্টন। সে তোমার জন্য মহাক্ষতির কারণ হবে। সভায় ঢোক গিললাম। কে কে ওখানে? চেঁচালাম। এগিয়ে গিয়ে দেখার সাহস হলো না। তোমাকে সাবধান করতে এসেছি আমরা, রবিন মিলফোর্ড। বাঁচতে চাইলে আমাদের কথা মতো চলো। ঠিক এমনি সময় কিম্ভূত পোশাক পরা দুটো প্রাণী ঝোপ ছেড়ে বেরিয়ে এলো, তেড়ে এলো আমার দিকে। এতক্ষণে বুঝে গেছি এরা কারা। মুখোশ খুলে ফেললো কিশোর আর মোসা। এসবের মানে কি? প্রশ্ন করলাম। খাইছে, খেপছ কেন? বলে উঠল মোসা। একটু মজা করলাম, বলল কিশোর। ডলের সাথে মিশে তোমার মন খারাপ হয়ে গেছে কিনা তাই আর কি। কথা ঠিক, কিন্তু মুখে স্বীকার করলাম না। এই বিশ্রী জিনিসগুলো কোথায় পেলে? মোসার অবরের মুখোশে আঙুল ছুঁয়ে বললাম আমি। আজকে বিকেলে কিনেছি, জানালো। হঠাৎ সেলিব্রেট করছি বলতে পারো, বলল কিশোর। কি জন্যে? আমরা দুজনেই চান্স পেয়েছি, জানালো গোয়েন্দা প্রধান চেয়ারলিডিং দলে। ও আচ্ছা, তুমি খুশি হওনি মনে হচ্ছে, বলল মোসা। তোমাদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর, বললাম। কিন্তু আমি তো চাইলেই যোগ দিতে পারলাম না। একটা জায়গায় এখনো খালি আছে, জানালো কিশোর। আগামী সপ্তাহে ট্রায়াল হবে, তারপর শেষ জনকে নেওয়া হবে। তুমি ট্রায়াল দিতে পারবে না তখন? মুসার প্রশ্ন। হ্যাঁ, সায়েন্স প্রজেক্টে যদি ভালো মতো শুরুটা করতে পারি, বললাম। সব জানতার সাথে কেমন জমলো তোমার? কিশোর জানতে চাইল। বন্ধুদেরকে খোলসা করে সমস্ত কথা জানালাম। ডলিরা কোথায় থাকে, ওর মা ভাইয়ের কথা, পুরনো বাড়ি, গালে হঠাৎই পশম গজানো, সব। তুমি একটু সাবধানে থেকো, সব শুনে বলল কিশোর। মনে হচ্ছে এই জায়গাটা ভালো না। এর পরের বার না হয় আমরাও সাথে যাব, প্রস্তাব করল মোসা। ধন্যবাদ দিলাম বন্ধুদেরকে। দরকার মনে করলে তোমাদেরকে জানাবো, বললাম খুশি মনে। প্রজেক্টের জন্য কি সাবজেক্ট বাছলে? মোসা জিজ্ঞেস করলো। এখনো কিছু ঠিক করিনি। রবিন, খেতে আয়। এই সময় ভিতর থেকে হাত ছাড়ল মা। তোমরাও খাবে, এসো। আমন্ত্রণ জানালাম বন্ধুদেরকে। আজ থাক, অন্যদিন, বলল কিশোর। অনেক রাত হয়ে গেছে। মোসা, বললাম হাসি মুখে। না, বাড়ি গিয়েই খায়, বেজার মুখে বলল মোসা। একটু পরে বিদায় নিয়ে চলে গেল ওরা। আমি ফিরে এলাম ভিতরে। মা বাবা লিভিং রুমে বসে কথা বলছিল। নিচতলায় টিভি চলার শব্দ পাচ্ছি, তার মানে বব রয়েছে ওখানে। খেতে বসতে এখনো কিছুটা দেরি আছে। আমি উপরে যাই, বাবা মাকে বললাম হোমওয়ার্ক আছে। রবিন, আমরা তোর সায়েন্স প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, মা বলল। জমে গেলাম আমি। তাই নাকি? হ্যাঁ, নতুন একটা মেয়েকে তোর পার্টনার করাই আমরা খুশি হয়েছি, বলল বাবা। ডলি আর তার পরিবারকে আমরা ডিনারে দাওয়াত দিতে চাই, যোগ করলো মা। আটকে উঠলাম। কোনো দরকার নেই। দরকার নেই ঠিক, আবার ক্ষতিও নেই। হাজার হলেও শহরে নতুন ওরা, বাবা বলল। শনিবার রাতেই দাওয়াত দেবো ভাবছি, মা জানালো। বলো কি? আমি তো কালই মিস্টার হোয়াইটকে জানাচ্ছি আমাকে যাতে নতুন পার্টনার দেন। কেন? মার প্রশ্ন। আমার মন চাইছে তাই। ক্লাসের সবাই ইতিমধ্যেই জুটি বেঁধে ফেলেছে, বাবা বলল। তাছাড়া আমরা চাই তুই নতুন ছেলে মেয়েদের সাথে মেলামেশা কর। এখন আর ওসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজে লেগে পড়, মা উপদেশ দিল। ফাঁদে পড়ে গেছি আমি। বাবা, মা, মিস্টার হোয়াইট সবাই আমাকে জড়িয়ে ফেলছে ললির সঙ্গে, অথচ আমার মন কেন জানি কুডাক ডাকছে। মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটবে। পরদিন বিপদ আরো বাড়ল।
মিস্টার হোয়াইট প্রত্যেক টিমের অগ্রগতির রিপোর্ট জানতে চাইলেন। আমি আর ডলি অন্যদের প্রজেক্টের বর্ণনা শুনলাম। একটা জুটি কাজ করছে পানি দূষণ নিয়ে, আর একটা দল ইঁদুর দিয়ে ব্যায়াম করিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। চাঁদের বিভিন্ন সময়ের রূপান্তর নিয়ে গবেষণা করছে অপর একটি টিম। এভাবে এক সময় আমাদের পালা এলো। ডলি আর আমি উঠে দাঁড়িয়ে ক্লাসের মুখোমুখি হলাম। যা বলার ডলিই বলল। আমরা মানুষের চুলের নেচার ও গ্রোথ নিয়ে পরীক্ষা চালাবো ঠিক করেছি। প্রতিদিনের চুলের বৃদ্ধির তুলনামূলক আলোচনা করব। আমরা পরীক্ষা করে দেখব চুলের গঠন কিভাবে চেঞ্জ হয়, কিভাবে ঘন হয়, এইসব। বাহ, আইডিয়াটাতে তো নতুনত্ব আছে, তারিফ করে বললেন মিস্টার হোয়াইট। নমুনা জোগাড় করছো কোথা থেকে? আমরা রবিনের চুল নিয়ে গবেষণাটা করব। হাসির শব্দ উঠল চারিদিক থেকে। রবিনের নতুন হেয়ার বিউটিশিয়ান, বলে উঠল স্টিভ। লজ্জায় কান কাটা যাওয়ার জোগাড় আমার। স্কুল ছুটির পর তড়িঘড়ি করে বেরিয়ে এলাম, বন্ধুরা যাতে আমাকে বাগে না পায়। ডলি নাগাল ধরলো আমার। একটু পরে 4 নম্বর বাসে উঠে ওর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কি ব্যাপার, এত চুপচাপ কেন? ডলি প্রশ্ন করলো। ক্লান্তি লাগছে অনেক, কথা বাড়ালাম না আর। খানিক পরে প্রতিবাদী সিঁড়ির ধাপ ভেঙে ডলির বাসায় পৌঁছানো গেল। বেশি শব্দ করা যাবে না, দরজা খুলে বলল ডলি। জনের শরীরটা ভালো নেই, আজকে স্কুলে যায়নি। আটকে উঠলাম আমি মনে মনে। ছোঁয়াচে নয় তো? না, মাথা ব্যথা। আমাদের বাসা সবারই হয়। তুমি লিভিং রুমে গিয়ে বসো, আমি ফ্ল্যাগ নিয়ে আসি এখনই। ডলি, আজকে না হয় হট চকলেট নাই খেলাম। আচ্ছা, লেমন হলে চলবে তো? হ্যাঁ, চলবে। ডলে কিচেনের দিকে চলে গেলে কামরাটায় চোখ বোলালাম আমি। দেয়াল থেকে আসা আলোটা আজকে সেদিনের চেয়ে ক্ষীণ মনে হলো। ঘরটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, ঠান্ডাও লাগছে বেশ। ঈষৎ কেঁপে উঠলাম। ডলি এত সময় নিচ্ছে কেন? উঠে দাঁড়িয়ে লিভিং রুমের এন্ট্রান্সের দিকে পা বাড়ালাম। কামরা ছাড়ালেই হলওয়ে। ধারণা করলাম কিচেনটা ডান পাশে। হলওয়েতে পা রেখেছে কি রাখিনি, আমার ঠিক নিচ থেকে রক্ত হিম করা জোরালো এক আর্তচিৎকার ভেসে এলো। মুহূর্তে কাঠপুতুল হয়ে গেলাম। ডলি এ সময় হতদন্ত হয়ে ছুটে এলো। চিৎকার করলো কে? চেঁচিয়ে উঠলাম। আমরা একটা কুকুর কিনেছি, নিচতলায় রাখা হয়েছে। মনে হয় খিদে চিদে পেয়েছে ওর। আসছি। একটা দরজা খুলে দৌড়দাড় করে সিঁড়ি ভেঙে নেমে গেল সে। অবশ্য দরজাটা পেছনে লাগিয়ে দিয়ে যেতে বলেনি। কুকুর এভাবে ডাকলো কেন? মনে হচ্ছিল জবাই করা হচ্ছে ওটাকে। চারপাশে দৃষ্টি বুলিয়ে নিলাম। এ ঘরের দেয়ালগুলো থেকেও আলো ফুটে বেরোচ্ছে। উপরতলাতেও কি এমনি আভা বেরোয় কিনা দেখতে হচ্ছে। নিঃশব্দে দ্রুত পায়ে উপরে উঠে এলাম। 3 তলার দেয়ালগুলো মৃদু আলো ছড়াচ্ছে। ঘটনাটা কি? হেঁটে চলেছি আমি। হলঘরের ওপাশে আরেকটি কামরা, ভিতরে উকি দিলাম। ছেলেদের জিনিসপত্র ঠাসা, ডেস্কে একটা মাইক্রোস্কোপ রাখা। এটা নিশ্চয় জনের ঘর। কিন্তু ওর না অসুখ, ও কোথায় গেল? ঘরে নেই, মেইন ফ্লোরেও দেখিনি। কোথায় যেতে পারে ও? নিচে নেমে যাই বরং, নইলে ডলি ফিরে এসে খোঁজাখুঁজি শুরু করবে। লিভিং রুমে যেই ঢুকবো, ডলি উঠে এলো সিঁড়ি বেয়ে। সব ঠিক আছে তো? প্রশ্ন করলাম। হ্যাঁ, জানালো। ওর মুখের চেহারায় যদিও উদ্বেগের ছাপ। তোমাদের কুকুরটা কি চিৎকারটাই না ছেড়েছিল, বাপরে। এখন আর সমস্যা নেই, আমি স্ন্যাক্স নিয়ে আসছি। ডলি, আমার খিদে পায়নি। কাজ শুরু করলে কেমন হয়? ডলিকে হতাশ দেখালো। লেমনেরটা কিন্তু ভালো ছিল, বলল সে। পরে আর একদিন হবে, বললাম। শ্রাক করলো। আমরা লিভিং রুমে ঢুকে পড়লাম। ডেস্ক ড্রয়ার থেকে লম্বা কাঁচিটা বের করলো ডলি। এখন শুরু করা যায়, বলল। কোষসহ চুল কাটাটা জরুরি। কোষসহ? হ্যাঁ, বলল। মানে শিকড়ের মতো যে অংশটা। তুমি চুপচাপ বসে থাকো, আমি কাজ শুরু করে দিই। চেয়ারে বসে চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। আলো এত কম, দেখতে পাবে তো?
ক্রমেই নার্ভাস হয়ে উঠছি আমি। এই প্রজেক্টটা আমার পছন্দ নয়, পছন্দ নয় এই রহস্যময় বাড়িটাও। ডলের দিকে চাইলাম। আমার দৃষ্টিশক্তি প্রখর, আমাদের বাসার সবারই। জবাব এলো, ঘরে কোনো আলো নেই তো তাই, যেটুকু আলো আসছে সেটাও দেয়াল থেকে। বেশি দিন হয়নি সিস্টেম চালু করেছি আমরা, চটপট বলল ডলি। সারাদিন আলো দেয়, খরচও খুব কম। পাওয়ারটা আসে কোত্থেকে প্রশ্ন করলাম। ডলি ইতিমধ্যে আমার ঘাড়ে ও কাঁধে তোয়ালে জড়িয়ে দিয়েছে। ওর আঙুলগুলো ভয়ানক ঠান্ডা, শরীর শিউরে উঠল আমার। তবে সতর্ক থাকলাম যাতে টের না পায়। বেসমেন্টে জেনারেটর আছে জানালো ডলি। এখন আর কোনো কথা নয়, চুপ করে বসে থাকো, নড়াচড়া করো না। চকিত চাউনি হানলাম। আমার মাথার উপরে ডলির চোখ জোড়া স্থির। কাঁচি নামিয়ে আনলো। খুলিতে কাঁচিটা যেন বিষাক্ত ফুল ফোটালো। উফ, আর তো আর ছাড়লাম। মাথাটা কেটে ফেলবে নাকি? সরি, লেগেছে? এই নাও। আমার হাতে একটা টিস্যু ধরিয়ে দিল সে। মাথার উপরটায় টিস্যুটা ঘুষলাম আমি। এই দেখো, হাসি মুখে বলল ডলি। আমার এক গোছা চুল তুলে ধরে দেখাচ্ছে। কোষসহ তুলে এনেছে 10টার মতো চুল। ফ্যান্টাস্টিক। ডলি আনন্দে আত্মহারা, চোখ ফেরাতে পারছে না। আমার একটু খটকাই লাগলো। হিরে নয় ওটা, সোনা নয়, সামান্য এক গাছি চুল, তাতেই এত উৎসাহ। সদর দরজা খুলে গেল এ সময়। মিসেস পার্টন ভিতরে ঢুকলেন। ভয়ানক ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। মুখের শিরা উপশিরাগুলো পরিষ্কার চোখে পড়ছে। পেল্লায় এক প্লাস্টিকের ব্যাগ মেঝেতে হিঁচড়ে নিয়ে এসেছেন। হ্যালো মিসেস পার্টন, বললাম। হ্যালো। দেখো মা, আমাদের প্রজেক্ট কি সুন্দর এগোচ্ছে, বলে উঠল ডলি। চুলের গোছাটা তুলে ধরল। মিসেস পার্টন প্লাস্টিকের ব্যাগটা ছেড়ে দিলেন হাত থেকে। ওটা ধপাস করে পড়ল মেঝেতে। আমাদের কাছে হেঁটে এলেন তিনি। ওরা দুজন চেয়ে দেখছে চুলের গোছাটা। চমৎকার তো, মন্তব্য করলেন মিসেস পার্টন। গবেষণা কবে শুরু করেছিস তোরা? এখনই, ডলির উত্তর। মা মেয়ের মধ্যে চকিতে দৃষ্টি বিনিময় হলো। গুড, আশা করছি তোর গবেষণাটা সফল হবে, বললেন মিসেস পার্টন। আমার বাবা মা আপনাদেরকে শনিবার দিন রাতে দাওয়াত দিয়েছে, বললাম। হ্যাঁ, তোমার মা আজকে সকালে আমাকে ফোন করেছিলেন, জানালেন মিসেস পার্টন। কালকে আমরা নিশ্চয়ই যাব। রবিন, যাই, চুলগুলো যত্ন করে রেখে আসি, বলল ডলি। পা বাড়ালো সে উপরে ওঠার সিঁড়ি লক্ষ্য করে। সাংঘাতিক উত্তেজিত। এরপর আবার কবে, প্রশ্ন করলাম। কালকে তোমার আসার দরকার নেই, জবাব পেলাম। ডিনারের পর আর একটা স্যাম্পল নিয়ে নেব। এরই মধ্যে দেখি কোনো ফল পাওয়া যায় কিনা। কথা কটা বলে অদৃশ্য হয়ে গেল। আমি চলি মিসেস পার্টন। ঠিক আছে রবিন, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ। ভদ্রমহিলা স্মিত হাসলেন আমার দিকে চেয়ে। নাকি ভুল দেখলাম? আমার মাথার চুলের দিকে কি দৃষ্টিটা স্থির ছিল তার? পর মুহূর্তে ঘুরে দাঁড়ালেন তিনি প্লাস্টিকের ভারী ব্যাগে টানার জন্য। ওটা টেনে নিয়ে চললেন কিচেনের দিকে। এবং এর সময় যা দেখলাম সেটা আমার কল্পনা নয়। ঢোকার মুখে কিচেনের দরজায় বাড়ি খেল ব্যাগটা। মুহূর্তের জন্য হাত ছুটে গেল ভদ্র মহিলার। আর ব্যাগের উপর দিকটা দেখে ফেললাম আমি। আমার চোখ এই মুহূর্তে সরাসরি চেয়ে রয়েছে। সেটা চেয়ে রয়েছে একটা মরা হরিণের মাথার দিকে। এটাকেও কি বিষ খাইয়ে মারা হয়েছে নাকি? মিসেস পার্টন অবশ্য টের পাননি যে আমি দেখে ফেলেছি। বড় বড় চোখের দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রয়েছে হরিণটা। চিৎকার করতে চাইলাম, কিন্তু স্বরটা ফুটল না গলায়। বড় বাঁচা বেঁচে গেছি। এদের দৃষ্টি আকর্ষণ করলে মস্ত বিপদ হয়ে যেতে পারে আমার। এখন যত শীঘ্রই সম্ভব এখান থেকে পালাতে হবে। এসবের পিছনে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, কিন্তু কি সেটা? এ মুহূর্তে জানতে গিয়ে জান খোয়াতে রাজি নই আমি। আগে কিশোর আর মোসাকে সব জানাই, তারপর যা ভালো মনে হয় তিনজনে মিলে করব। খাইছে, সব শুনে বলে উঠল মোসা। ওরা আজব কিসিমের মানুষ, বললাম আমি। কিশোর আর মোসাকে বাসায় ডেকে এনেছি। আজ আমাদের এখানে পার্টন পরিবারের দাওয়াত। আজকে ভালো মতো ওদেরকে লক্ষ্য করব, বলল গোয়েন্দা প্রধান।
তাহলেই টের পাবে আমার কথা সত্যি কিনা, বললাম। আমার বিশ্বাস হচ্ছে না, মন্তব্য করলো বব। আমার কথা তোমার বিশ্বাস হবে কেন, পাল্টা বললাম। রহস্য কিন্তু একটা না, বলল মোসা। ওদের গায়ের চামড়া ফ্যাকাশে, শিরা দেখা যায়, বাড়িতে আলোর ব্যবস্থা নেই, অথচ দেয়াল থেকে আলো বেরোয়। ওদের সব আগ্রহ শুধু রবিনের চুল নিয়ে। বেসমেন্টে ভয়ঙ্কর এক কুকুর পোষে ওরা। মিসেস পার্টন মরা জানোয়ার বাড়ি টেনে নিয়ে আসেন। ওদের কানের দুল সেফ হাওয়ায় মিশে যায়, এবং মিস্টার পার্টনের অস্তিত্ব সম্পর্কে কেউ কিছু বলছে না। তিনি কি সত্যিই আছেন নাকি নেই? খাইছে। এত সব প্রশ্নের জবাব কি পাবো আমরা? ওদের চালচলনের সাথে রবিনের মিল নেই, বলল বব। তাই ওর ধারণা ওরা অস্বাভাবিক, কিন্তু আমার তা মনে হয় না। নিচের ছোটা চিমটি কাটল কিশোর। রবিনের সন্দেহগুলো কিন্তু অমূলক নয়। ঘণ্টাখানেক পরে পার্টন পরিবারের সদস্যরা এসে হাজির হলো, অর্থাৎ মিসেস পার্টন, ডলি ও জন। সবার সঙ্গে সবার পরিচয় হলো। কিশোর আর মোসাকে দেখে খুশি হতে পারল না ডলি। সামান্য গল্প গুজবের পর ডিনারের টেবিলে বসলাম আমরা। আগে যেখানে থাকতাম আমার স্বামী সেখানে একটা কাজে আটকা পড়ে গেছেন, জানালেন মিসেস পার্টন। কাজটা সেরে শিগগিরই চলে আসবেন। উনি কি করেন? মার প্রশ্ন। তিনজনে দ্রুত চোখাচোখি করে নিল পার্টনরা। উনি বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ার, অবশেষে জানালেন মিসেস পার্টন। তার মানে ডলি বাবার কাছ থেকেই সায়েন্সের ট্যালেন্ট পেয়েছে, বলল বাবা। মা আচমকা মুখ তুলে ভুরু কোচকালো। সালাদ নিচ্ছেন না যে, ভালো হয়নি? কই আন্টি, আমার তো দারুণ লাগছে, বলল মোসা। আরো খানিকটা তুলে নিল পাতে। সত্যি বলতে কি, আমরা সালাদ খুব একটা পছন্দ করি না, মিসেস পার্টন জানালেন। লক্ষ্য করে দেখলাম ডলি, জন কিংবা তাদের মা এক টুকরো লেটুস কিংবা টমেটোও মুখে দেয়নি। সরি, মা বলল। আমার আগেই জেনে নেওয়া উচিত ছিল আপনাদের কি পছন্দ। অন্য কিছু দেব? না না, আপনি অযথা ব্যস্ত হবেন না, বলে উঠলেন মিসেস পার্টন। আমরা মেইন কোর্সের জন্য বরং অপেক্ষা করি। আজকের মেইন কোর্সটা কি? জন প্রশ্ন করল। রোস্ট বিফ করেছি, বলল মা, আলু সেদ্ধ আর মিষ্টি মটরশুঁটি দিয়ে। রোস্ট বিফ, গ্রেট, বলে উঠল জন। মা মেইন কোর্স নিয়ে আসার পর খানিকক্ষণ কথাবার্তা বন্ধ রইল। খাবারের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল পার্টনরা। বন্ধুদের দিকে এক ঝলক চাইলাম। সবাই অবাক হয়েছে, তাদের দৃষ্টি দেখে বুঝলাম। ক্ষুধার্ত জানোয়ারের মতো মাংসের উপর হামলে পড়েছে অতিথিরা। ওরা দুবার তিনবার করে মাংস তুলে নিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আলু কিংবা মটরশুঁটি ওরা ছুঁয়েও দেখল না। রান্নাটা খুবই ভালো হয়েছে, অবশেষে ছুরি কাটা নামিয়ে রেখে বলল ডলি। মাংসটা জবর রেঁধেছেন, বললেন মিসেস পার্টন। পরিষ্কার ন্যাপকিনে মুখ মুছছেন। ধন্যবাদ, সহাস্যে বলল মা। যা রাঁধি প্রায়ই রয়ে যায়, পরে কয়েকদিন ধরে খেতে হয়। আজকে অবশ্য সে ঝামেলা নেই। জন বাথরুমে যেতে চাইল। ওর চিবুকে আর মুখে শুরুয়া লেগে আছে, ধুতে হবে। এ সময় ডলি আমার দিকে মন দিল। রবিন, এখন চুল কাটলে হয় না? তোমাদের কাজ কেমন চলছে প্রজেক্টের? বাবা প্রশ্ন করল। খুব ভালো, সহজে জানালো ডলি। আমি নতুন কিছু তথ্য আবিষ্কার করেছি। তাই নাকি? কিরকম জানতে চাইলাম আমি। শিওর হয়নি, তারপর বলবো, বলল ডলি। তবে শিগগিরই জানতে পারবে। কাছে আছে তো? তোর বেডরুমে যা না, মা বলল আমাকে। ওখানে আরাম করে বসে চুল কাটতে পারবি। ধন্যবাদ মিসেস মিলফোর্ড, বলল ডলি। আমরা দুজন উঠে পড়লাম টেবিল ছেড়ে। কিশোর আর বব ধীরে সুস্থে খাচ্ছে। মুসা অবশ্য যথারীতি গোগ্রাসে হারাচ্ছে, কোনো দিকে ওর মন নেই। ডলিকে নিয়ে হলওয়েতে পা রাখলাম। আজকে কানের দুল নেই যে, প্রশ্ন করলাম। কে বলল নেই, বলে ঘুরে দাঁড়ালো ডলি। খুদে মৃদু দীপ্তিময় একজোড়া দুল ওর দোকান থেকে ঝুলছে। কখন পড়লে? আশ্চর্য হয়ে গেছি আমি, এতক্ষণ তো দেখিনি। চোখে পড়েনি আর কি, দায়সারাভাবে বলল ডলি। আমার কামরায় উঠে এলাম আমরা। তুমি বসো, আমি এখনই কাছে নিয়ে আসছি, বললাম।
বাথরুম থেকে কাঁচি আনতে গিয়ে ওপাশের ঘর থেকে খসখসে একটা শব্দ শুনতে পেলাম। এগিয়ে গেলাম পা টিপে টিপে। বব থাকছে এ ঘরে। ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। উকি দিলাম আলগোছে, সতর্ক থাকলাম যাতে শব্দ না হয়। ডেস্কের সামনে চেয়ারে বসে আছে জন, হাতে ব্রাশ। ববের হেয়ার ব্রাশ ওটা। ব্রাশ থেকে সযত্নে চুল টেনে বের করছে জন। আলোর কাছে তুলে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে। হতভম্ব হয়ে গেলাম। জন ববের হেয়ার ব্রাশ পরীক্ষা করছে কেন? ও কি ডলের মতো চুল নিয়ে গবেষণা করছে নাকি? ওদের গোটা পরিবারটাই কি এরকম? বাথরুম থেকে কাঁচি নিয়ে আমার ঘরে গেলাম। গোড়া থেকে এক গাছে চুল কেটে নিল ডলি। এর খানিক পরে বিদায় নিয়ে চলে গেল ওরা। কিশোর, মুসা আর ববকে যা দেখেছি আমি জানালাম। বাটকুর যত সব কল্পনা। হেসে উড়িয়ে দিতে চাইল বব। মোটেই না, প্রতিবাদ করলাম আমি। পরিবারটা কিন্তু সত্যিই অদ্ভুত। আমার পক্ষ সমর্থন করে বলল কিশোর, দেখলে না, মাংস ছাড়া আর কিছু মুখে দিল না। আর খেলেও এমন ভাবে মুসাও লজ্জা পেয়ে গেছে। কান পর্যন্ত হাসলো মুসা, মাথা ঝাঁকালো। ওদের হয়তো ভীষণ খিদে পেয়েছিল। বব নাছোড় বান্দা। তাছাড়া চাচি রোস্ট বিফ যা বানিয়েছিল, উফ! রবিন, তুমি এ নিয়ে আর মাথা ঘামিও না। ডলিকে আমার স্মার্ট মেয়ে মনে হয়েছে। সায়েন্স প্রজেক্টের পার্টনার হিসেবে রীতিমতো আদর্শ। ববকে বোঝানো যাবে না। না যাক, বন্ধুরা তো আমার সঙ্গে আছে, তাহলেই হবে। বাবা মার সঙ্গে কথা বলার জন্য নিচে নেমে এলাম। গুরুত্বের এক বিষয় নিয়ে কথা বলছিল তারা। পুলিশে খবর দিচ্ছ তো? বাবা প্রশ্ন করল। আমি যেই কিচেনে পা রেখেছি, পুলিশ কেন, কি হয়েছে? আমি বলে উঠলাম, আমাদের চিড়িয়াখানা থেকে একটা জন্তু চুরি গেছে, জানালো মা। সবার মুড নষ্ট হবে বলে আগে বলিনি। হঠাৎই মাথায় ঝিলিক দিল চিন্তাটা। মা, হরিণ চুরি যায়নি তো? হ্যাঁ, হরিণই তো, বলল মা। আমার দিকে ঝট করে মুখ তুলে চাইল। তুই শুনলি কোথায়? শুনিনি, তবে সচক্ষে দেখেছি। তবে আমি যদি বলি যে মিসেস পার্টনকে প্লাস্টিকের ব্যাগে ভরে হরিণ টেনে নিয়ে যেতে দেখেছি আমি, কেউ বিশ্বাস করবে? বলবে আমি ডলের সঙ্গ ছাড়ার জন্য গোলতানি করছি। মাথা নেড়ে আমার কামরায় উঠে এলাম। হরিণ চুরির ঘটনাটা বন্ধুদেরকে জানালাম। দুজনেই চিন্তিত হয়ে পড়ল। খাইছে, ওরা তো মারাত্মক লোক, মুসা বলে উঠল। নিচের ছোটা চিমটি কাটল কিশোর। আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার ডেস্কে বসে আছি, গালে হাত, মাথায় 7-5 ভাবনা চলছে। বন্ধুরা বাসায় চলে গেছে, বলে গেছে যাই ঘটুক না কেন ওদেরকে জানাতে। যেখান থেকে ডলি চুল কেটেছে সেখানে অজান্তে হাত উঠে এলো। আজকে ব্যথা লাগেনি। শেষমেশ চুল সরবরাহের কাজ পেলাম আমি। এ সময় ফোন বেজে উঠল। মুহূর্ত পরে বাবা ডাকলো নাম ধরে, রবিন, তোর ফোন, ডলি। নিচে নেমে এসে ফোন ধরলাম। ডলি মহা উত্তেজিত। রবিন, অদ্ভুত এক জিনিস আবিষ্কার করেছি আমি। তোমাকে এখনই একবার আসতে হবে, তাহলে দেখাতে পারবো। এখন তো প্রায় 9টা বাজে। বেশিক্ষণ লাগবে না, বলল। তাছাড়া কাল তো ছুটি, প্লিজ একবার এসো। ওকে বললাম, অনুমতি পেলে যাব। মা আপত্তি করল না, তবে রাত হয়ে যাবে বলে একা ফিরতে নিষেধ করলো। 10টার সময় আমি গিয়ে তোমাকে নিয়ে আসব, বলল বব। ও গাড়ি নিয়ে যাবে, দেরি করো না কিন্তু। ডলিকে ফোন করে আমি জানিয়ে দিলাম আসছি। এবার আরেকটা ফোন করলাম, কথা বললাম কিশোরের সঙ্গে। রাতের বেলায় বাসে চেপে গা ছমছম করতে লাগলো। ঘন কুয়াশা জমাট বেঁধেছে সেতুর উপরে। বাস স্টপ থেকে ডলিদের বাসায় যাওয়ার পথটুকু আরো ভীতিকর ঠেকল। গুরুস্থানটার পাশ কাটালাম যত সম্ভব দ্রুত পা চালিয়ে। নাক মুখ দিয়ে ভাব বেরোচ্ছে, টের পেলাম। রীতিমতো হাঁপাচ্ছি আমি। পুরনো ভুতুরে বাড়িটা চোখে পড়তেই খানিকটা স্বস্তি বোধ করলাম। কাঠের ধাপ বেয়ে উপরে উঠে দরজায় জোরে জোরে টোকা দিলাম। ডলি সাড়া দিল, মুখে মৃদু হাসি, চেহারা ঝলমল করছে মনে হলো। এসো রবিন। ভেতরে ঢুকলাম। ডলি দরজাটা ভেজিয়ে দিয়ে লক করে দিল। চারপাশে দৃষ্টি বুলিয়ে দিলাম। আশ্চর্য দৃশ্য।
দেয়ালের আলো আজকে অনেক বেশি ঔজ্জ্বল্য ছড়াচ্ছে। আলো বেড়েছে মনে হচ্ছে। সবকিছুই ভালোর দিকে যাচ্ছে, জবাব এলো। ও কি বোঝাতে চাইলো? এবার জলের দিকে ভালো করে তাকালাম। ওর গায়ের চামড়া অতটা ফ্যাকাশে দেখাচ্ছে না, শির দেখা যাচ্ছে না। কানের দুল জোড়া উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তোমাকে অন্যরকম লাগছে আজকে, বললাম। আমাদের সবাইকে, পিছন থেকে বলে উঠল একটা কণ্ঠস্বর। চরকির মতো ঘুরে দাঁড়ালাম। মিসেস পার্টন ও জন এগিয়ে এলো। কোনো এক আশ্চর্য জাদু বলে যেন দুজনেরই স্বাস্থ্য ভালো হয়ে গেছে। কিন্তু কণ্ঠস্বরটা ওদের নয়, অন্য কারো। ছায়ের আড়াল থেকে বেরিয়ে এসে আমার উদ্দেশ্যে পা বাড়িয়েছে সে। চোখ পিটপিট করে চাইলাম। এক লোকের দিকে চেয়ে রয়েছি আমি। ধোলা ওভারঅল তার পরনে, মাথার চুল এলোমেলো, সারা শরীর লোমে ভর্তি। লোকটাকে ভালুকের মতো দেখালো আমার চোখে। হ্যালো রবিন, আমি ডলির বাবা। পরক্ষণে রক্ত জল করা এক হুঙ্কার ছাড়লেন তিনি। সেদিন ঠিক যেমনটা শুনেছিলাম। ডলি বলেছিল কুকুরের ডাক। পিলে চমকে গেল আমার। পার্টনরা অবশ্য শব্দও করলো না। ওরা এসব দেখে শুনে অভ্যস্ত। ডলি আমার দিকে চেয়ে বাঁকা হাসি হাসল। শরীর শিরশির করে উঠল আমার। জন ভিতরে কোথাও গা ঢাকা দিল, আর মিসেস পার্টন ফিরে গেলেন কিচেনে। মিস্টার পার্টনের অবিনস্ত চুলের দিকে তাকাবো না সিদ্ধান্ত নিলাম। তিনি কিন্তু মন্ত্রমুগ্ধের মতো আমার মাথার দিকে চেয়ে আছেন। কিন্তু কেন? মিস্টার পার্টন যখন উদয় হয়েছেন, এসব প্রশ্নের জবাব শীঘ্রই পেতে যাচ্ছি আমি, টের পেলাম। আমরা এখন ডাইনিং রুমে। বিশাল টেবিলে ডলির উল্টো দিকে বসেছি। ওর বাবা মা আমার দুপাশে। জন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, হুঁশিয়ার রয়েছে যাতে আমি পালাতে না পারি। সত্যি কথাটা এতদিন তোমাকে বলতে পারিনি, বললেন মিসেস পার্টন। তুমি যদি কাউকে বলে দাও, এই ভয়ে। সত্যি কথা মানে? সত্যি কথাটা হলো, আমরা মিথ্যে পরিচয় দিয়েছি। আমরা সুমেরুর মানুষ। আমাদের উপজাতিটা বাস করে আর্কটিকে। হাজার হাজার বছর ধরে ওখানে বাস করছি আমরা। আমাদের অস্তিত্ব সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। কি শুনছি এসব আমি? ঘড়ি দেখলাম। 10 মিনিটের মধ্যে ববের এসে পড়ার কথা। প্লিজ বব, জলদি এসো। আমাদের খাবার আর এনার্জির উৎস, বলতে পারো জীবনের উৎস, রয়েছে উত্তর মেরুর ভোদরদের পশমের মধ্যে, বললেন মিস্টার পার্টন। কিন্তু বছরখানেক আগে একটা বিপর্যয় ঘটে যায়। কথার সুতো ধরল ডলি। পানিতে অদ্ভুত এক গরম স্রোত ঢুকে পড়ে। ফলে বিশাল এক হিমবাহের সৃষ্টি হয়। তাতে ভোদরেরা দলে দলে মারা পড়ে। ভোদরের পশমের বিকল্প খুঁজে বের করতে না পারলে জানে মারা পড়বো আমরা। আর সে এক ভয়ঙ্কর মৃত্যু, বললেন মিসেস পার্টন। প্রথমে ফ্যাকাশে হয়ে যাব, ঘাড় আর মুখের শিরা উপশিরা বেরিয়ে পড়বে। তারপর পরিণত হব আমরা কুৎসিত দর্শন হিংস্র জানোয়ারে। তারপর মারা পড়ব ধুকে ধুকে, সাংঘাতিক কষ্ট পেয়ে। আমার দশা তো তুমি নিজের চোখেই দেখেছ, স্মিত হেসে বললেন মিস্টার পার্টন। বেসমেন্টে সেদিন তার মানে আপনি গর্জন ছেড়েছিলেন? জিজ্ঞেস না করে পারলাম না। হ্যাঁ, জানালো ডলি। কুকুর না। কুকুর অবশ্য ছিল আমাদের, তবে শুধু পশম পরীক্ষা করার জন্যে। যখন টের পেলাম যে ওরা কোনো কাজের না, সব কটাকে খুন করে ফেলেছি। শিউরে উঠলাম কথাটা শুনে। আমাদের জানা ছিল সমস্যার সমাধান ঠিকই পেয়ে যাব আমরা। কঠোর চোখে আমার দিকে চেয়ে বললেন মিসেস পার্টন। এনার্জির উৎস শুধু বেঁচে থাকার জন্যেই নয়, ব্যবহারের জন্যও দরকার আমাদের। এ বাড়িতে যে আলো দেখতে পাচ্ছ, এটা আসছে আমাদের কানের দুল থেকে, যোগ করলো ডলি। ভোদরের লোমেই শুধু এই জিনিস মেলে। সেজন্যেই আমাদের কানের দুল হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। যখনই জ্বালানি ফুরিয়ে যায়, স্রেফ উবে যায়। বেশ কিছুদিন এনার্জির ঘাটতি হচ্ছিল আমাদের, খানিক আগে পর্যন্ত, বললেন মিসেস পার্টন। হ্যাঁ, খানিক আগে পর্যন্ত, বলল ডলি। তার মানে? প্রশ্ন করলাম। উত্তরটা অবশ্য জেনে গেছি ইতিমধ্যে। তোমার চুল রবিন, বলল ডলি। রং, গঠন সবকিছু মিলে যাচ্ছে আমাদের চাহিদার সাথে। প্রথম পরীক্ষাটা করলাম তোমাকে বিশেষ এক পানীয় পান করতে দিয়ে। অন্য আরো যাদের উপরে পরীক্ষাটা করেছি তাদের কাজে দেয়নি, কিন্তু তোমার গালে চোখের পলকে লোম গজিয়ে গেল। বুঝে ফেললাম
তোমার সিস্টেমের মধ্যে আমাদের প্রয়োজনীয় উপাদানটা রয়েছে। আর আজকে রাতে জীবন প্রদীপে তোমার চুল রাখার পর শিওর হয়ে গেলাম বাঁচার উপায় খুঁজে পেয়ে গেছি আমরা। জীবন প্রদীপ মানে? আমার পিছন দিকে কার উদ্দেশ্যে যেন মাথা নাড়লো ওরা। ফিরে তাকালাম, জন ফিরে এসেছে। ওর হাতে আলোকিত কিছু একটা, ফুটখানেক উঁচু জিনিসটার কয়েক ইঞ্চি বের। এই দীপ্তি আমি দেখেছি এদের কানের দুলে, বাড়ির দেয়ালে, এবং এখন দেখতে পাচ্ছি পার্টন পরিবারের সদস্যদের চোখে মুখে। জন প্রদীপটা কাছে নিয়ে এলো। প্রদীপের নিচে ভিতর দিকে 3-4টে চুল দেখতে পেলাম। চুলগুলো কেঁপে কেঁপে আলো বিলাচ্ছে যেন। কোনো সন্দেহ নেই এগুলো আমার মাথা থেকে কেটে নেওয়া হয়েছে। সেজন্যই আপনারা জন্তু জানোয়ারদেরকে বিষ খাইয়ে মেরে, বললাম আমি, কবর খুঁড়ে লাশ তুলে আনছিলেন, পরীক্ষা করে দেখছিলেন ওদের পশম আপনাদের কাজে আসে কিনা, তাই না? ঠিক, জানালো জন। আর তাই সুযোগ পেলেই লোকের হেয়ার ব্রাশ পরখ করি আমি। কিন্তু আমি কেন? আমার চুলে বিশেষ কি এমন আছে? কে জানে, বলল ডলি। হয়তো বহু বছর আগে তোমার কোনো পূর্বপুরুষ আর্কটিকের ভোঁদরের মাংস খেয়েছিল, সেজন্যই বংশগতভাবে তোমার চুলে হয়তো এই বিশেষ উপাদান তৈরি হয়। ভালো কথা, চুল যখন পেয়ে গেছো তোমরা, বললাম আমি, তখন আর চিন্তা কি? আমি নিশ্চয়ই এখন বাড়ি যেতে পারি। সমস্বরে হেসে উঠল ওরা হা হা করে। সরি রবিন, বললেন মিসেস পার্টন। কদিন পর পরই জীবন প্রদীপে রিসাপ্লাই, মানে চুল যোগান দিতে হয়। কাজেই তোমাকে আমাদের সাথে থাকতে হচ্ছে, আমাদের একজন হয়ে। তোমার বাকি জীবন আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য উৎসর্গ করতে হবে আমাদেরকে। আইডিয়াটা ভালো লাগছে না আমার। ওরা আমাকে খুঁজতে পুলিশ পাঠাবে। আমরা যেখানে যাচ্ছি তোমার পুলিশরা জীবনেও খুঁজে পাবে না, কর্কশ হাসি হাসলেন মিস্টার পার্টন। দরজায় এ সময় জোরালো টোকার শব্দ হলো। এসে গেছে। কে এলো? মিসেস পার্টন উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলেন। আমি নিশ্চুপ। দেখো তো জন, কে মরতে এসেছে। দূর করে দাও, ভিতরে ঢুকতে দিও না, আদেশ করলেন মিস্টার পার্টন। এটাই মোক্ষম সুযোগ। তৈরি হয়ে গেলাম। জন জীবন প্রদীপটা রেখেছে টেবিলের উপর। আমি বসে আছি যদিও, পাজোড়া মুক্ত। সবার নজর যখন দরজার দিকে, পিছনে হেলে বসলাম আমি। চেয়ারটা সামান্য সরিয়ে দিয়ে সজোরে লাথি ঝাড়লাম জীবন প্রদীপটার উপর। উড়ে গিয়ে ওপাশের দেয়ালে বাড়ি খেলো ওটা। নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পর মুহূর্তে যেন নরক ভেঙে পড়ল ঘরের মধ্যে। ধরো ধরো ওকে, পালাতে দিও না। আমি কিন্তু ততক্ষণে লাফিয়ে উঠে দাঁড়িয়েছি। দরজার দিকে দৌড় দিতেই চেঁচিয়ে ওঠেন মিস্টার পার্টন। পালাও মুসা! গলা ফাটিয়ে চিৎকার করলাম। হলওয়ে ধরে ছুটে চলেছি সদর দরজার উদ্দেশ্যে। দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে মুসা। ও আর জন ঝট করে ঘুরে দাঁড়ালো আলোর দিকে। দুজনকেই বিভ্রান্ত দেখাচ্ছে। পালাও মুসা! গর্জে উঠলাম। না! পাল্টা চিৎকার ছেড়ে আমাকে পাকড়াও করতে এলো জন। যেই আমার হাত ওর বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরেছে, ওর নাকের উপর 82 শিক্ষার এক খুশি ছাড়ল মোসা। বাপ রে বলে চিতিয়ে পড়ে গেল জন। মিস্টার পার্টন এগিয়ে এলেন ক্রুদ্ধ গর্জন ছেড়ে। ভয়ানক হিংস্র দেখাচ্ছে তাকে। ঝাঁপিয়ে পড়লেন মোসার উপর। পর মুহূর্তে ছিটকে পড়লেন তলপেটে প্রচণ্ড এক লাথি খেয়ে। এ সময় মোসার হাত চেপে ধরে টান দিলাম আমি। ধাপগুলো কোকিয়ে উঠে প্রতিবাদ জানালো। গাড়ির দিকে ছুটে চললাম আমরা। গাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বব আর কিশোর। কি হয়েছে? বব চেঁচিয়ে উঠে বলল, শিগগিরই গাড়ি ছাড়ো, পরে সব কথা বলবো। পাল্টা চেঁচালাম। টপাটপ গাড়িতে চড়ে বসলাম 4 জনে। কিশোর, মোসা আর বব হচ্চকিত। বাড়িটার দিকে ঘাড় ফিরিয়ে চাইলাম। ভুল দেখলাম না তো? কেমন জানি অস্পষ্ট হয়ে এসেছে ওটা। দেখো দেখো, চিৎকার ছাড়ল কিশোর। কাজ ভেদ করে চেয়ে রইলাম আমরা। আমাদের চোখের সামনে ক্রমেই মিলিয়ে যাচ্ছে বাড়িটা। রাতের আধারের পটভূমিতে ভুতুড়ে এক আলো যেন ক্ষীণভাবে কেঁপে কেঁপে যাচ্ছে। খাইছে! কি হচ্ছে এসব? মুসার চোখ ছানা বড়া, মুখ হা। সরি রবিন, তোমার কথা অবিশ্বাস করা উচিত হয়নি আমার। অনুতপ্ত শোনালো ববের গলা। কিন্তু ব্যাপারটা কি বলো তো? একবারই বলবো,
তারপর এটাকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে চাইব। একটু পরে আমাদের হতবিহ্বল দৃষ্টির সামনে গোটা বাড়িটা বেমালুম উধাও হয়ে গেল। তোমরা বসো, আমি একটু আসছি বললাম। গ্লাভ কম্পার্টমেন্ট থেকে ফ্ল্যাশলাইট বের করে নিলাম। রবিন, সাবধান, কিশোর সতর্ক করল। চিন্তা করো না বললাম, বিপদ কেটে গেছে। গাড়ি থেকে নেমে পড়েছি। বাড়িটা যেখানে ছিল সেখানে হেঁটে এলাম। ফাঁকা এক টুকরো জমি পড়ে আছে শুধু। পাটনদের কোনো চিহ্ন মাত্র নেই। জীবন প্রদীপের সঙ্গে সঙ্গে ওরাও হাওয়া হয়ে গেছে। আমি কিন্তু তল্লাশি চালিয়ে গেলাম। ওই বাড়িতে এমন একটা জিনিস ছিল যেটা উধাও হবে না, ধ্বংসও হবে না। এমন কিছু পাটনদের কিংবা ওদের অদ্ভুত জীবন প্রদীপের চাইতেও যা অনেক বেশি শক্তিশালী। খানিক খোঁজাখুঁজি করতেই পেয়ে গেলাম। ফ্ল্যাশ লাইটের আলোয় মাটিতে পড়ে রয়েছে এক গাছি চুল, আমার মাথার। ঝুঁকে পড়ে তুলে নিলাম। জীবন প্রদীপের সলতের কাজ করছিল এগুলো। এখন বিশেষ এক লকেটে পুরে আমার ডেস্কের ড্রয়ারে রেখে দেবো সারা জীবনের জন্য। ঘুরে দাঁড়িয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম। বব গাড়ি স্টার্ট দিল। সেতুর কাছাকাছি হতেই বিচিত্র এক দৃশ্য নজর কেড়ে নিল। যতবার আমি এখানে এসেছি কুয়াশা ছিল, কিন্তু এখন নেই। চাঁদের আলোয় চারপাশ ঝকমক করছে। মনটা খুশি হয়ে উঠল আমার।